সবাইকে স্বাগত জানাই। আমি চৈতি ব্যানার্জি, তোমাদের বায়োলজিক্যাল সায়েন্সের একজন অন্যতম টিচার। আমরা তিনজনে আছি, তিনজনের সিলেবাস ভাগ করেই পড়াবো। আমি যে অংশটা দিয়ে শুরু করব, প্রত্যেক বছরই করি, সেটা হলো অ্যানিমাল ক্লাসিফিকেশন বা প্রাণী শ্রেণীবিন্যাস। ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস এই বিষয়টা তোমরা ক্লাস 9-এও পড়েছ, ফলে বিষয়টা তোমাদের কাছে পরিচিত। এখানে আমরা হয়তো তার থেকে কিছুটা বেশি ডিটেল একটুখানি দেখব, খুব যে বেশি তাও না। প্রশ্ন আসে কীরকম বলতে গেলে, সাধারণত প্রত্যেকটা পর্ব বা ফাইলাম তার থেকে 2 বা 3টে মার্কসের উপর ডিপেন্ড করে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক চাওয়া হয়। সুতরাং প্রত্যেকটা পর্ব বা ফাইলামে অন্তত 3টে বা 4টে বৈশিষ্ট্য ভালোভাবে কিন্তু পড়বে। এই বৈশিষ্ট্যর ব্যাপারে বলি, আমরা বলে থাকি যে সেলিয়েন্ট ফিচার এইগুলো বেশি করে দেওয়া দরকার। সেলিয়েন্ট ফিচার বা ক্যারেক্টারিস্টিক মানে কি না, এমন বৈশিষ্ট্য যেগুলো ওই পর্বের প্রাণীদের মধ্যেই দেখা যায়, অর্থাৎ স্পেসিফিক। এরকম বৈশিষ্ট্যকে সেলিয়েন্ট ফিচার বলা হয়, SALIENT। এবং এই ধরনের বৈশিষ্ট্য যত বেশি লিখবে ততই ভালো। সবসময় হয়তো সম্ভব নয়, যদি এখন বলা হয় যে অনেকগুলো বৈশিষ্ট্য, 5টা 6টা 7টা বৈশিষ্ট্য লিখতে গেলে সবসময় আমরা এরকম বৈশিষ্ট্য খুঁজে পাবো না। তখন এমন বৈশিষ্ট্য লিখতে হয় যা হয়তো 2 বা 3টে পর্বের মধ্যে দেখা যায়। কিন্তু যদি 2-3টে লিখতে হয়, চেষ্টা করতে হবে যে অধিকাংশ যেন সেকেন্ড ফিচারই লেখা হয়, প্রায়োরিটি পায় সেটা। তাহলে বৈশিষ্ট্য জানতে হবে এবং উদাহরণ, এক্সাম্পল, অর্থাৎ ওই পর্বের প্রাণীদের উদাহরণ। নন কর্ডেড যে পর্বগুলো আছে সেই পর্বগুলোর ক্ষেত্রে ফার্দার ক্লাসিফিকেশন তোমাদের সিলেবাসে নেই, অর্থাৎ পর্বের বৈশিষ্ট্য জানলেই হবে এবং উদাহরণ বা এক্সাম্পল জানলেই হবে। কিন্তু ফাইলাম কর্ডাটা এর ফার্দার ক্লাসিফিকেশন জানতে হবে সিলেবাস। যখন আমরা এগোবো তখন দেখতেই পাবো। ফলে সেই ক্ষেত্রে তখন ওই ফাইলামের মধ্যে যে আবার ভাগ, সাব ফাইলাম, সুপার ক্লাস, ক্লাস, সেই অবধি যেতে হবে, ক্লাস অবধি মোটামুটি যেতে হবে। তারপরে ম্যামিলিয়ার ক্ষেত্রে সেখানে হয়তো আরেকটু বেশি যেতে হবে, অর্ডারের আগে অবধি। এবং এক্সাম্পলগুলো যে যে গোষ্ঠীর কথা পড়া হবে তার 2 থেকে 3টে এক্সাম্পল বা উদাহরণ মনে রাখতে হবে। নামগুলো অনেক তোমাদের পরিচিত, কারণ বললাম 9-এ তো এক ক্লাসিফিকেশন পড়েছ। তো এমন নামই, উদাহরণই বাঁচবে যেগুলো তোমরা চেনো, তাহলে মনে রাখতে সুবিধা হবে। এবং বিজ্ঞানসম্মত নাম কিন্তু মনে রাখতে হবে। বিজ্ঞানসম্মত নাম বা সায়েন্টিফিক নেম, এটাও 9-এ পড়া হয়েছিল। ক্যারোলাস লিনিয়াস, উনি মোটামুটি প্রচলন যে পদ্ধতির করেন সেটাকে বাইনোমিয়াল নোমেনক্লেচার, যদিও নামটাকে অনেক সময় বলা হয় যে সঠিক টার্ম হওয়া উচিত আর কি বাইনমিনাল নোমেনক্লেচার, যাই হোক না কেন, তো সেটা তো আমরা এখনও ফলো করি। বাই মানে 2, অর্থাৎ প্রত্যেকটা নামে 2টো অংশ থাকবে। প্রথম যে অংশ, যেমন দেখো এখানে অ্যামিবা প্রোটিয়াস, অ্যামিবা প্রথম অংশ, এটাকে বলা হয় জেনেরিক নেম বা জিনাসের নাম বা বাংলায় গণের নাম। আর পরের যে অংশ প্রোটিয়াস, এটা হচ্ছে স্পেসিফিক নেম বা প্রজাতির নাম বা স্পিসিসের নাম। তাহলে 2টো এরকম অংশ দিয়ে গঠিত বলে তাই আমরা বলছি একে বাইনোমিয়াল নোমেনক্লেচার। এবং কিছু নিয়ম মানতে হবে বিজ্ঞানসম্মত নাম লেখার ক্ষেত্রে। প্রথম কথাই হলো যে তুমি প্রশ্নের উত্তর
যে ভাষাতেই লেখো না কেন, বাংলা হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, সায়েন্টিফিক নেম লেখার সময় তোমাকে কিন্তু ইংলিশে লিখতে হবে। মনে রাখতে হবে এটা আদৌ ইংলিশ নয়, এটা আসলে ল্যাটিন। তো আমরা সুবিধার জন্য আমরা তো বলি না যে ল্যাটিনে লেখা, আমরা বলি ইংলিশে, কিন্তু আসলে ওটা ল্যাটিন। সেই জন্য 10 অবধি ছাড় দেওয়া আছে বোর্ডে, যে বাংলা মিডিয়াম স্টুডেন্ট বাংলায় লিখতে পারে, নম্বর কাটা যায় না। কিন্তু 11 থেকে শুরু করে পরবর্তী যত, সেটা আরও উচ্চশিক্ষার ক্ষেত্রেই হোক, সায়েন্টিফিক নেম বা বিজ্ঞানসম্মত নাম তুমি যেখানেই লেখো না কেন, থিওরির খাতাতেই হোক, প্র্যাকটিক্যাল খাতাতেই হোক, তোমাকে কিন্তু এই ল্যাটিন বা ইংলিশে লিখতে হবে। ল্যাটিন বা ইংলিশের হরফ যেটা, সেটা তো একই, রোমান হরফ, তো তাতে লিখতে হবে। মনে রাখবে বাংলায় যদি লেখো তাহলে কিন্তু নম্বর পাবে না, ফলে এই ব্যাপারে কিন্তু সচেতন থাকবে। প্র্যাকটিক্যালেও তোমাদের আইডেন্টিফিকেশন থাকে, শনাক্তকরণ, সেখানেও অনেক ক্ষেত্রেই বিজ্ঞানসম্মত নাম লিখতে হয়, সেখানেও কিন্তু এই একই ব্যাপার, তোমার ইংলিশে লিখতে হবে, বাংলায় লিখলে নম্বর পাবে। এবং যখন লিখবে অ্যামিবা, প্রোটিয়াস, যেমন হোমো সেপিয়েন্স, দুটো অংশের মাঝে গ্যাপ থাকবে, জেনেরিক নেম এবং স্পেসিফিক নেমের মধ্যে। যখন হাতে লিখবে, পরীক্ষার খাতাতে তো তোমরা হাতেই লিখবে, তখন দুটোর তলায় আলাদা করে আন্ডারলাইন করতে হবে। অ্যামিবার তলায় আন্ডারলাইন, প্রোটিয়াসের তলায় সেপারেট আন্ডারলাইন। যখন আমরা টাইপ করি বা প্রিন্ট করি, ছাপার অক্ষরে যখন হয়, বইয়ে যেমন দেখেছো নিশ্চয়ই, তখন সেটা ইটালিক্সে প্রিন্ট করা হয় বা টাইপ করা হয়, তখন তলায় আন্ডারলাইন করতে হয় না। তো হাতে লেখার সময় আন্ডারলাইন করতে হবে, এবং টানা আন্ডারলাইন নয়, আলাদা আলাদা জেনেরিক স্পেসিফিক নেমের তলায় আন্ডারলাইন করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ, এই যে অ্যামিবা, এ যেটা ফার্স্ট লেটার সেটা ক্যাপিটাল, প্রোটিয়াসের পি কিন্তু ছোট হাতে। তো কেন না, এই অ্যামিবা যেটা বা প্রথম যে জেনেরিক নেম, এটা সাধারণত একটা প্রপার নাউন। প্রপার নাউন মানে ইংলিশে পড়েছো নিশ্চয়, যে নাম ব্যবহার করে, জায়গার নাম, কোনো ব্যক্তির নাম, সবসময় ক্যাপিটাল দিয়ে লিখি। সুতরাং এক্ষেত্রেও জেনেরিক নেম যেহেতু একটা প্রপার নাউন, সেই জন্য ক্যাপিটাল দিয়ে শুরু করতে হবে। অপরদিকে পরের যে অংশ অর্থাৎ স্পেসিফিক নেম, সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ, অর্থাৎ ওই জেনেরিক যে নেম তাকে ডেসক্রাইব করে, সেই জন্যই কিন্তু এটা ছোট হাতের দিয়ে লিখতে হয়, ক্যাপিটাল দিয়ে নয়, কারণ এটা কোনো নাম নয়, এটা ডেসক্রিপশন। ফলে মনে রাখবে, জেনেরিক নেম শুরু হবে ক্যাপিটাল দিয়ে, স্পেসিফিক নেম শুরু হবে কিন্তু ছোট হাতের লেটার। অনেক সময় আমরা যেমন দেখতে পাচ্ছ, হয়তো আমি ছবির এখানে অ্যামিবা স্পিসিস, প্যারামিশিয়াম স্পিসিস, মানে অ্যামিবা এসপি লিখেছি, প্যারামিশিয়াম এসপি লিখেছি, ইউগ্লিনা এসপি লিখেছি। তো তার মানেটা কি না, অ্যামিবা হচ্ছে জিনাসের নাম, এসপি দিয়ে আমরা বলতে চাইছি স্পিসিস, স্পিসিসের শর্ট ফর্ম এসপি। এবং অ্যামিবার তলায় আন্ডারলাইন করতে হবে, এসপির তলায় কিন্তু কোনো আন্ডারলাইন হবে না। এস এবং পি এই দুটোই ছোট হাতের হবে। এর মানে হলো অ্যামিবা জিনাস বা গণের অন্তর্ভুক্ত যে কোনো প্রজাতি বা স্পিসিস, সেটা বোঝাতে এভাবে লেখা হয় অ্যামিবা এসপি। প্যারামিশিয়াম এসপি মানে প্যারামিশিয়াম গণের বা জিনাসের আন্ডারে যে কোনো স্পিসিস হতে পারে, সেইভাবে লেখা। তাহলে এইভাবে বিজ্ঞানসম্মত নাম লিখতে হবে, এটা খেয়াল রাখবে সমস্ত জায়গাতে। আমরা শুরু করব ফাইলাম প্রোটোজোয়া দিয়ে। এই ক্ষেত্রে এই বিষয়ে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে রবার্ট হুইটেকার 1961-এ উনি তো প্রবর্তন করেন যে 5 কিংডম ক্লাসিফিকেশন, 5টি রাজ্যে
সমগ্র জীবজগৎকে ভাগ করে। তো 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে প্রথম যে কিংডম বা রাজ্য সেটা ছিল মনেরা, যার মধ্যে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া বা ব্লুগ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল এরা পড়ে। দ্বিতীয় যেটা সেটা ছিল প্রোটিস্ট। এই প্রোটিস্টের মধ্যেই কিন্তু আগে যাদেরকে আমরা ফাইলাম প্রোটোজোয়াতে ফেলতাম তাদেরকে এখন অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই হিসাবে এই প্রোটিস্টটা তো একটা আলাদা রাজ্য হয়ে গেছে, ফলে এবং প্রোটোজোয়ারা তার মধ্যে পড়ছে, ফলে প্রোটোজোয়া বাদ্য প্রাণীকে আমরা ওই সিস্টেম অনুযায়ী প্রাণী রাজ্যের মধ্যে ফেলব না। তাহলে প্রশ্ন জাগতে পারে, কেন হঠাৎ এখানে শুরু করছি প্রোটোজোয়া দিয়ে, ফাইলাম প্রোটোজোয়া বলছি। তার কারণ হচ্ছে যে প্রথমত ক্লাসিফিকেশন কিন্তু তার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এইরমই থাকবে, এটাই থাকবে। বিভিন্ন বিজ্ঞানী যুগে যুগে তারা যেরকম তাকে মনে করেছেন সঠিক সেরকমভাবে জীবের শ্রেণীবিন্যাস করেছে, এবং এটা কিন্তু একটা এভার চেঞ্জিং একটা সিস্টেম। সবসময় কিন্তু এর পরিবর্তন ঘটে কারণ আমাদের জ্ঞানের পরিধি, নলেজ যত বাড়ে, আমরা যত বেশি আরও জীবের সম্পর্কে জানতে পারি, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি, তাদের স্বভাব আচরণ জানতে পারি, তখন অনেক সময় আবার আমাদেরকে এই ক্লাসিফিকেশন পাল্টাতে হয়। যে কোনো ক্লাসিফিকেশনই কিন্তু কৃত্রিম, আর্টিফিশিয়াল, এটা মানুষ নিজের সুবিধার জন্য করে, কারণ বুঝতে, পড়তে, চিনতে সুবিধা হয় গোষ্ঠীকরণ করলে। ফলে অনেক সময় কিন্তু এটা পাল্টায়। যেমন এই বললাম যে রবার্ট হুইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশন আমরা পড়ছি, তোমরা সিলেবাসে পড়ছো। তো এখন অনেক জায়গায় 8 কিংডম ক্লাসিফিকেশন হয়েছে, মানে ফার্দার ডিভিশনও হয়েছে। এবং আবার যে কী পাল্টাবে এখন থেকে সবসময় বলাও যায়, কিন্তু অনেকটা সময় ধরে আমরা যখন যেমন পড়েছি বা পড়িয়েওছি, তো তখন আমরা জীবজগৎকে দুটো ভাগে ভাগ করতাম, উদ্ভিদ আর প্রাণী। সেই হিসাবে প্রোটোজোয়া বাদ্য প্রাণীরা প্রাণীর মধ্যে পড়ত। এখনও অনেক সময়ই কিন্তু দেখবে তোমাদের সিলেবাসেও আমরা কিন্তু অনেক সময় অ্যামিবাকে, প্যারামিশিয়ামকে, এদেরকে কিন্তু আমরা প্রাণী হিসেবে গণ্য করি। অনেক জায়গাতে ওরমভাবে লেখা থাকে, প্রশ্নও থাকে। তার কারণ কি, এটা বহু বহু বছরে প্রচলিত একটা রীতি, এবং আমরা বলতে পারি না যে এটা ভুল, এটাই ঠিক, এরকম বলা যায় না। এই জন্যই আমি এই প্রোটোজোয়াকে এখানে অন্তর্ভুক্ত করেছি, একবার রিক্যাপ করার জন্য বলে দিতে পারি। কিন্তু মনে রাখতে হবে যে প্রোটোজোয়া এখন হুইটেকারের যে 5 কিংডম ক্লাসিফিকেশন সেই অনুযায়ী কিংডম প্রোটিস্টার মধ্যে, রাজ্য প্রোটিস্টার মধ্যে ফেলা হচ্ছে। প্রোটাস মানে হলো ফার্স্ট বা প্রথম বা আদি, এবং জুন মানেই হলো প্রাণী, অর্থাৎ একেবারে সরল আদি যে প্রাণী, প্রিমিটিভ বলা যেতে পারে, তারাই হচ্ছে এই আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া। মোটামুটি পৃথিবীতে এখন জীবিত প্রজাতি এদের 30,000 মতন রয়েছে সংখ্যা। মাইক্রোস্কোপিক এরা আণুবীক্ষণিক, ইউনিসেলুলার অর্থাৎ এককোষী, ইউক্যারিওটিক মানে কি, কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে তাকে ক্যারিয়ন বলা হয়, এবং এই যে ইউ এটার মানে হলো ট্রু বা আদর্শ বা সত্যিকারের। তার মানে সত্যিকারের নিউক্লিয়াস আছে যার, তাকে বলা হবে ইউক্যারিওটিক। সত্যিকারের বা আদর্শ নিউক্লিয়াস বলতে কি বোঝায় না, যে নিউক্লিয়াসের 4টি অংশ থাকে। 4টি অংশ বলতে বাইরে একটা নিউক্লিয় পর্দা, ভিতরে নিউক্লিয় রস জেলির মতন, তার মধ্যে ভাসমান অবস্থায় কুণ্ডলীকৃত সুতোর একটা জট বা জালিকা, তাকে বলা হয় ক্রোম্যাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা, এবং ওই নিউক্লিয় রসের মধ্যে একটা তুলনামূলকভাবে বেশি ঘন অঞ্চল, তাকে বলা হয় নিউক্লিওলাস।
তাহলে এই চারটে অংশ যে নিউক্লিয়াসে আছে আমরা তাকে বলছি আদর্শ নিউক্লিয়াস বা ইউক্যারিয়ন। এবং যে কোষে এই আদর্শ নিউক্লিয়াস বা ইউক্যারিয়ন থাকে সেই কোষকে আমরা, বা সেই এক্ষেত্রে জীব, কারণ এই ক্ষেত্রে তো জীবটাই একটাই কোষ, তাকে বলবো ইউক্যারিওটিক। এদের কোষের সাইটোপ্লাজমে আমরা কতগুলো ভ্যাকিউল বা গহ্বর দেখি। সাধারণত গহ্বর বেশি দেখা যায় উদ্ভিদ কোষে, প্রাণী কোষে খুব একটা গহ্বর দেখা যায় না। বিশেষ করে এই গহ্বরগুলো কিন্তু অন্য কোনো পর্বেই দেখা যায় না। কী কী? যেমন ফুড ভ্যাকিউল বা খাদ্য গহ্বর, যার মধ্যে খাবারটা ভরা থাকে; ওয়াটার ভ্যাকিউল বা জল গহ্বর, যার মধ্যে বাড়তি জল ভরা থাকে; কন্ট্রাক্টাইল ভ্যাকিউল বা সংকোচী গহ্বর, যার মধ্যে রেচন পদার্থ ভরা থাকে। কন্ট্রাক্টাইল ভ্যাকিউল নামটা দেওয়া হয়েছিল কারণ আগে মনে করা হতো যে এই গহ্বরগুলো বোধহয় সংকোচন প্রসারণ করতে পারে, করে তারা সাইটোপ্লাজমে এক জায়গা থেকে আরেক জায়গায় সরতে পারে, সেই জন্য কন্ট্রাকশন করতে পারে, তাই কন্ট্রাক্টাইল ভ্যাকিউল। কিন্তু এখন দেখা গেছে যে তা নয়, এই গহ্বরগুলো সাইটোপ্লাজমই ঠেলে ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেয়। তো কিন্তু নামটা রয়ে গেছে। এদের গমনের জন্য নানা রকমের বিশেষ অংশ, যেমন সিউডোপোডিয়া বা ঘনপথ, যেমন দেখতে পাচ্ছ অ্যানোবার; ফ্ল্যাজেলা, চাবুকের মতন, যেমন ইউগ্লিনাতে রয়েছে, সংখ্যায় কম কিন্তু দৈর্ঘ্যে বেশি হয়; অথবা সিলিয়া, প্যারামিশিয়ামে যেমন অসংখ্য চুলের মতন সারা গায়ে থাকে, সংখ্যায় বেশি কিন্তু দৈর্ঘ্যে কম। এই ধরনের কিছু অংশ থাকতে পারে যারা গমনে সাহায্য করে। আবার এমনও হতে পারে যে কোনো রকম বিশেষ গমনের সাহায্যকারী অংশ নেই, তাও হতে পারে। যেমন প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামও আমাদের রক্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কিন্তু তার সুডোপোডিয়াও নেই, ফ্ল্যাজেলাও নেই, সিলিয়াও নেই। সেটা স্রেফ ওই কন্ট্রাক্টাইল মুভমেন্ট করে করে, সংকোচন প্রসারণ করে করে আমাদের রক্তের রসের মধ্যে দিয়ে যাতায়াত করে। এরা অ্যাসেক্সুয়াল বা যৌনজনক, অথবা সেক্সুয়াল বা যৌনজনক, দু রকমই এদের ক্ষেত্রে দেখা যায়। যেমন বাডিং বা পুরকোৎকব, বাইনারি ফিশন বা দ্বিবিভাজন, একটা কোষ থেকে দুটো হয়ে গেল; মাল্টিপল ফিশন বা বহু বিভাজন, প্রথমে নিউক্লিয়াসটা অনেকগুলো ছোটো ছোটো ভাগে ভাগ হয়, তারপরে পুরো সাইটোপ্লাজমটা ছোটো ছোটো ভাগে ভাগ হয়ে যায়, ফলে একটার থেকে বহু কোষ তৈরি হয়ে যায়। অ্যান্ড কনজুগেশন। কনজুগেশন কিন্তু যৌনজন, যেমন প্যারামিশিয়ামে দেখা যায় সংযুক্ত। ফ্রি লিভিং বা স্বাধীনজীবী হতে পারে, সিম্বায়োটিক হতে পারে, বা মিথজীবী, যেমন আমরা দেখি বই পোকা, টার্মাইট, তার পৌষ্টিক নালীর মধ্যে ট্রাইকোনিম্ফা নামক এক ধরনের প্রোটোজোয়ান থাকে। এরা দুজন মিথজীবী, অর্থাৎ বই পোকা এবং ওই ট্রাইকোনিম্ফা, এবং পরস্পরকে সাহায্য করে। অর প্যারাসাইটিক বা পরজীবীও হতে পারে, যেমন আমরা জানি যে প্লাজমোডিয়ামের কথা বলছি, ম্যালেরিয়া, এন্টামিবা হিস্টোলিটিকা, আমাশয় বা ডিসেন্ট্রি, আরও অনেক আছে, যে কালাজ্বর ঘটায়, লেশম্যানিয়া ডোনা, সেটা হতে পারে; জিয়ার্ডিয়া হতে পারে; ট্রিপানোসোমা হতে পারে। বিভিন্ন ধরনের এরকম পরজীবী আছে। তো এখানে আমি উদাহরণ যে দিয়েছি দেখো, অ্যানোবার, একটা ডায়াগ্রামেটিক ভিউ দিয়েছি, একটা আসলে কীরকম সেরকম ছবি। আবার প্যারামিশিয়ামে দেখো, এখানে ডায়াগ্রামেটিক ছবি আছে, আর একদম উপর দিকে যে কর্নারে, সেখানে এটা আসল প্যারামিশিয়াম কীরকম লাগে, মাইক্রোস্কোপে অবশ্যই। ইউগ্লিনার ছবি দেখতে পাচ্ছ। ইউগ্লিনাতে ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোফিল থাকে, খাদ্য তৈরি করতে পারে, এরা সবুজই হয়। এবং এদের ফ্ল্যাজেলা থাকে। এদের নিচের যে ছবিটা সেটা হচ্ছে এদের যে আসল যে ইউগ্লিনা, আর তার উপরে যে ছবিটা সেটা হচ্ছে তার ডায়াগ্রামেটিক। এরপরে আমরা আসবো
ফাইলাম পরিফেরা। এই পরিফেরা শব্দ যেটা আচ্ছা, সেদিক দিয়ে দেখতে গেলে বিটেকারের ক্লাসিফিকেশন অনুযায়ী পরিফেরাই কিন্তু প্রাণী জগতের প্রথম জেলা। পরিফেরা শব্দটা দুটো অংশ দিয়ে তৈরি। এক হচ্ছে পরি বা পোরাস, তার মানে হলো ছিদ্র বা পোর, আর আরেক হলো ফেরা বা ফেরি, মানে হলো টু বিয়ার বা ধারণ করা, অর্থাৎ এদের সারা দেহে অসংখ্য ছিদ্র উপস্থিত থাকে। এই সারা গায়ে যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে তাদেরকে বলা হয় অস্টিয়া, এবং ওপর দিকে অগ্রভাগে দেহের এপিকাল পার্টে একটা বড় ছিদ্র থাকে, তাকে বলা হয় অস্কিউলাম। ছবি যদি দেখি, দেখো এখানে যে ছবি রয়েছে, ডান দিকের যে ছবি, সেখানে স্পঞ্জের মধ্যেটা দেখানো হয়েছে। তো ওপর দিকটাতে সেখানে একটা অস্কিউলাম রয়েছে, বড় যে ছিদ্র, আর গায়ে গায়ে সেখানে আমরা দেখছি সাইডের দিকে সব সেখানে অস্টিয়া ছোট ছোট ছিদ্র রয়েছে। এখানেও দেখতে পাবে, দেখো ছবিতে অনেকগুলো ছবি দেখিয়েছি। সারা গায়ে রয়েছে অস্টিয়া, আর উপর দিকে রয়েছে অস্কিউলাম। এবার এই যে অস্টিয়া রয়েছে, এই অস্টিয়া থেকে তারপর সরু নালী যায়, সেই নালী দিয়ে জল, এরা তো সবাই জলজ, মনে রাখতে হবে, বেশিরভাগই সামুদ্রিক, অল্প কিছু আছে প্রজাতি যেমন স্পঞ্জিনা, যারা স্বাদু জলে বা ফ্রেশ ওয়াটারে থাকে, তো জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় রয়েছে। অস্টিয়া দিয়ে জল ঢুকছে, তারপর অস্টিয়া থেকে নালী রয়েছে, সেই নালী দিয়ে সেই জল যায়, দিয়ে গিয়ে পরে মাঝখানে একটা বড় কেন্দ্রীয় গহ্বর বা সেন্ট্রাল ক্যাভিটি, তাকে বলা হয় স্পঞ্জোসিল। পরিফেরানদেরকে আমরা কমনলি বলে থাকি স্পঞ্জ, তাই জন্য স্পঞ্জোসিল মানে হলো গহ্বর বা ক্যাভিটি। যেহেতু স্পঞ্জদের ক্যাভিটি বা গহ্বর, তাই নামটা হচ্ছে স্পঞ্জোসিল। তাহলে চারপাশের জল অস্টিয়া দিয়ে প্রবেশ করে নালী দিয়ে তারপরে গিয়ে পড়ে স্পঞ্জোসিলে, তারপর স্পঞ্জোসিল থেকে অস্কিউলামের সাহায্যে সেই জল বাইরে বেরিয়ে যায়। এরকম অসংখ্য ছিদ্র, প্রত্যেকটা থেকে এরকম নালী গিয়ে স্পঞ্জোসিলে পড়ছে, ফলে অনেক এইরকম নালী আছে। এই সমস্ত নালী একত্রে আমরা বলছি কি না, ক্যানাল সিস্টেম বা নালিকা তন্ত্র। দেখো এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, অস্টিয়া দিয়ে নালীর মাধ্যমে এখানে মাঝখানে স্পঞ্জোসিলের মধ্যে জলটা গিয়ে পড়বে, তারপর অস্টিয়া দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তাহলে এই হচ্ছে নালীতন্ত্র। তাহলে এই অস্টিয়া, অস্কিউলাম, স্পঞ্জোসিল, নালী বা নালিকাতন্ত্র, এগুলো কিন্তু সেলিয়েন্ট ফিচার পরিফেরা, অন্য কোনো পর্বে দেখা যায় না। এদের যে দেহ প্রাচীর বা বডি ওয়াল, সেটা দুটো কোষীয় স্তর দিয়ে তৈরি। বাইরের দিকে রয়েছে এক্টোডার্ম, এক্টো মানেই হলো বাইরের, ডার্মা মানে হলো ত্বক, আর ভিতর দিকে রয়েছে ইন্টারনাল এন্ডোডার্ম, এন্ডো মানে হলো ভিতরে, ডার্মা মানে হলো ত্বক। তাহলে বাইরের দিকে রয়েছে একটা কোষীয় স্তর এক্টোডার্ম, ভিতরে মানে কি স্পঞ্জোসিলের গায়ে, সেখানে রয়েছে আরেকটা কোষীয় স্তর, তাকে বলা হচ্ছে এন্ডোডার্ম। যেহেতু এরকম দুটো কোষীয় স্তর দিয়ে এদের দেহপ্রাচীর তৈরি, এদের বডি ওয়াল তৈরি, তাই এই ধরনের প্রাণীদের আমরা বলছি ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লো মানে দুই, ব্লাস্ট মানে হচ্ছে কোষ বা অপরিণত কোষ, যাই হোক। তো তাই বলা হয় এরা দ্বিস্তরীয় বা ডিপ্লোব্লাস্টিক বলে। এবং এই যে বাইরের দিকে এক্টোডার্ম আর ভিতর দিকে এন্ডোডার্ম, এই দুটোর মাঝখানে একটা অকোষীয় বা নন সেলুলার জেলির মতন একটা স্তর থাকে, তাকে বলা হয় মেসেনকাইম বা মেসোকাইম। এখানে দেখো ছবি দেখতে পাচ্ছ, বাঁ দিকে ডিপ্লোব্লাস্ট দেখিয়েছি, গ্রে কালারের যেটা রয়েছে, দেখো
এটা হচ্ছে যেটা বাইরের দিকের এক্টোডার্ম, রেড কালার যেটা রয়েছে ভিতর থেকে স্তর, সেটা হচ্ছে এন্ডোডার্ম। আর এই রেড আর গ্রের মাঝে একটা অফ হোয়াইট মতন হালকা ক্রিম কালার মতন একটা স্তর, সেটাই হচ্ছে মেসেনকাইম। সেটা কিন্তু কোষীয় স্তর, সেটা জেলির মতন, সেখানে কিছু কোষ ছড়ানো ছিটানো থাকে, বিক্ষিপ্ত ভাবে। তাহলে আমরা এখানেও দেখো, এখানেও হয়তো বুঝতে পারছো যে বাইরের দিকে স্তর রয়েছে দেহ প্রাচীরের, সেখানে রয়েছে এক্টোডার্ম, আর ভিতর দিকে স্পঞ্জোসিলের গায়ে যেটা, সেটা হচ্ছে এন্ডোডার্ম। এখানে দেখো এই নিচের দিকে যে ছবিটা রয়েছে অরেঞ্জ, লাল এসব দিয়ে, সেখানে এই ইয়েলো কালারের যে বর্ডারের মতন যে অংশ, সেটা হচ্ছে এক্টোডার্ম। এই এক্টোডার্মের মধ্যে মধ্যেই অস্টিয়ার ছিদ্রগুলো থাকে। যেহেতু এই এক্টোডার্মের মধ্যে এরকম ছিদ্র থাকে, তাই স্পঞ্জের ক্ষেত্রে আমরা এক্টোডার্মকে অনেক সময় পিনাকোডার্ম বলি। পিনাকো মানে কি? পান করা, ড্রিঙ্ক করা, টু ড্রিঙ্ক। যেহেতু এই অস্ট্রিয়া দিয়ে জল এদের দেহে প্রবেশ করে, তাই জন্য বলা হচ্ছে এই স্তরটাকে, মানে এক্টোডার্মটাকে পিনাকোডার্ম। আর ভিতর দিকে দেখো লাল রঙের, এটা অরেঞ্জিশ লাল আছে যেটা ব্রিক রেড, তো সেরকম লাল রঙের কিছু কোষ রয়েছে। এই যে এক একটা কোষ, তাদেরকে বলা হয় কোয়ানোসাইট। একটা কোয়ানোসাইটকে আমি এখানে বড় করে একদম বাঁদিকে দেখিয়েছি, ফ্ল্যাজেলা যুক্ত বিশেষ কোষ, তাকে বলছি কোয়ানোসাইট। এই কোয়ানোসাইট কিন্তু অন্য কোনো পর্বের প্রাণীতে দেখা যায় না, শুধুমাত্র স্পঞ্জেরই থাকে। এবং এই ফ্ল্যাজেলা যুক্ত বলে ফ্ল্যাজেলাগুলো সবকটার এমনভাবে এরা নাড়ায় কোঅর্ডিনেটেড মুভমেন্ট, যে জলটা বাইরের পরিবেশ থেকে, জলটা অস্টিয়া দিয়ে ঢুকে স্পঞ্জোসিলে গিয়ে পড়ে, তারপর অস্কিউলাম দিয়েই বেরিয়ে যায়। উল্টোটা তো হতেই পারত, কারণ জলের মধ্যে নিমজ্জিত, তাহলে অস্কিউলাম তো অনেক বড় ছিল, সেখান দিয়ে জল ঢুকে অস্টিয়া দিয়ে বেরোয় না কেন? বেরোয় না, তার কারণ এরা কন্ট্রোল করে ওয়াটার কারেন্টটা কোন দিকে যাবে, ডিরেকশনটা কী হবে, এমনভাবে কোয়ানোসাইটের ফ্ল্যাজেলাগুলোর মধ্যে, যার জন্য একটা কারেন্ট বা স্রোত তৈরি হয়। তার ফলেই দেখা যায় বাইরের থেকে জল অস্ট্রিয়া দিয়ে স্পঞ্জোসিলে গিয়ে পড়ে, সেখান থেকে অস্কিউলাম দিয়ে আবার বেরিয়ে যায়। এবং এই জলের মধ্যে দিয়ে কিন্তু অক্সিজেন নিয়ে আসছে এরা, বের করার সময় কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে, তো জলটা বেরিয়ে যাবে। খাদ্যবস্তু ঢুকছে, জৈব পদার্থগুলো ঢুকছে, আর বেরিয়ে জল যখন বেরিয়ে যায় রেচন পদার্থ নিয়ে বেরিয়ে যায়, বর্জ্য পদার্থ নিয়ে বেরিয়ে যায়, এরকম যায়। তো যেহেতু দেখো ভিতরের এই যে ব্রিক রেড কোয়ানোসাইটগুলো আমি এঁকেছি, এটা তো একটা কোষীয় স্তর, এটাকেই আমরা বলছি এন্ডোডার্ম এদের। তো স্পঞ্জের ক্ষেত্রে এন্ডোডার্ম হলো কোয়ানোসাইট কোষ দিয়ে তৈরি, তাই এর বিশেষ নাম হচ্ছে কোয়ানোডার্ম। বোঝা গেল নিশ্চয়? তাহলে স্পঞ্জের ক্ষেত্রে বাইরের এক্টোডার্ম ইজ ইকুয়ালস টু পিনাকোডার্ম, কারণ মাঝে মাঝে অস্টিয়া রয়েছে। আর স্পঞ্জের ক্ষেত্রে এন্ডোডার্ম ইজ ইকুয়ালস টু কোয়ানোডার্ম। কেন? না, এন্ডোডার্ম বিশেষ কোয়ানোসাইট ফ্ল্যাজেলা যুক্ত কোষ দিয়ে তৈরি। তাহলে আমরা এখানে দেখো বললাম, endoderm is made up of special flagellated cells called choanocytes. So the endoderm is also called choanoderm. Similarly, as the ectoderm contains pores, it is called pinacoderm. আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এদের তো জলের তলায় থাকছে, তাহলে জলের তো প্রেশার আছে, ওজন আছে, কিন্তু এটা চিপতে তো যায় না, ফ্ল্যাটেন তো হয়ে যায় না, অথচ এদের তো হাড়গোড় নেই, তাহলে বডিটাকে কে ধরে রাখছে রিজিড করে, শক্ত করে? দেখা যায় যে এই যে এক্টোডার্ম এন্ডোডার্মের মাঝে যে জেলির মতন স্তর রয়েছে, যাকে বলছি মেসেনকাইম বা মেসোহার, সেখানে যেমন কিছু কোষ
বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, তেমনি স্পিকিউল বলে কিছু শক্ত অংশ। দেখো এই যে এখানে কোয়ানোডাম্পিনাটাটা মূল ছবিটাতে স্পিকিউল দেখা যাচ্ছে। তো এই স্পিকিউলগুলো আমরা দেখি যে নয় ক্যালসিয়াম কার্বনেট বা চুন বা লাইম দিয়ে তৈরি হয় শক্ত, অথবা সিলিকা দিয়ে তৈরি, সেও শক্ত, অথবা স্পঞ্জিন নামক বিশেষ প্রোটিন যা স্পঞ্জের দেহেই দেখা যায় তাই দিয়ে তৈরি। এবং এই স্পিকিউলগুলো সেগুলোই কিন্তু দেহটার একটা কাঠামো বা ফ্রেমওয়ার্ক গঠন করে, যাতে না জলের প্রেসারে দেহ চিপটে না যায়। এখানেও দেখানো হয়েছে, ভালো করে ছবিগুলো লেবেলিংগুলো যদি দেখতে পাই, তাহলে আমরা দেখলাম যে স্পিকিউল থাকছে লাইম, সিলিকা বা স্পঞ্জিন দিয়ে তৈরি। শো নো লোকোমোশন, এটা মনে রাখতে হবে। এরা প্রাণী যদিও, কিন্তু ব্যতিক্রম বলা যায় একদিক দিয়ে, কারণ অধিকাংশ প্রাণী গমন করতে পারলেও স্পঞ্জ বা পরিফেরানরা কিন্তু গমন করতে পারে না, অর্থাৎ স্বেচ্ছায় জীবদেহ সম্পূর্ণভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করতে পারে না। হোল বডিটা তার পজিশন চেঞ্জ করতে পারছে না, অর্থাৎ লোকোমোশন বা গমন হয় না। এবং এরা জলের নিচে যে মাটি বা বালি, তাকে সাবস্ট্রেটাম বলা হয়, তাতে আটকে থাকে, তাহলে গমনের প্রশ্নও আসছে না। কিন্তু চলন কি হয়? হ্যাঁ হয়। চলন কিন্তু সমস্ত জীবেই হয়, উদ্ভিদের ক্ষেত্রেও। চলন মানে কি তো তোমরা জানো নিশ্চয়, যে স্বেচ্ছায় যখন দেহের কোনো অঙ্গ বা অংশ বিশেষ তার স্থান পরিবর্তন করে, তখন সেটাকে বলে চলন। তো মুভমেন্ট, এই ক্ষেত্রে আমরা দেখছি কোয়ানোসাইট রয়েছে, তারা ফ্ল্যাজেলা নাড়াচ্ছে, সেটা স্বেচ্ছায় কন্ট্রোলে রয়েছে, তাহলে স্বাভাবিকভাবে এদের কিন্তু চলন হয় এবং সেভাবে স্রোত তৈরি করছে দেহের, কিন্তু কমন এদের হচ্ছে না। তাহলে এই ছবিগুলো ভালো করে একটু দেখবে, লেবেলিং দেখবে। আর এখানেও তাই, এখানে আমি কতগুলো উদাহরণ দেখিয়েছি, যেমন দেখো স্কাইপা জেলাটিনোসাম রয়েছে, তারপর যেটা একমাত্র যে ফ্রেশ ওয়াটার প্রজাতি স্পঞ্জিলা, সেটা রয়েছে স্বাদু জলের দিকে। একদম উপর দিকে দেখো ইউপ্লেকটেলা, এটা আরেক ধরনের স্পঞ্জ। তো এইরকম বিভিন্ন রকমের স্পঞ্জ এটা জলের মধ্যে থাকছে। তাহলে আশা করি বুঝতে অসুবিধা হলো না। আমি দুটো এই পর্ব আলোচনা করলাম, কারণ ইন্ট্রোডাকশনে বেশ কিছু কথা বলতে হয়েছে, নামকরণ এবং সিলেবাস ইত্যাদি ইত্যাদি এসব নিয়ে, সাইন্টিফিক নেমগুলো নিয়ে। এরপরে আবার এটা আমি কন্টিনিউ করবো সাধারণ ইন্ট্রোডাকশন দিয়ে।